একাদশ শ্রেণীর তোমাদের নতুন ক্লাস এ সপ্তাহের মধ্যে স্কুলে চালু হতে চলেছে এবং তোমাদের সেমিস্টার ওয়ানের ইতিহাসের আজকে তোমাদের পড়াচ্ছি প্রথম অধ্যায় ইতিহাস চেতনা। সেখানে প্রথমে আমি মাইন্ড ম্যাপের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা সহজে বিষয়টাকে বুঝতে পারো, তারপর ডিটেলসটা বোঝাচ্ছি। দেখো, প্রথমে যেটা আছে দেখে না বিষয়টা, সেটা হলো ইতিহাসের ধারণা। এই সম্পর্কে একটা মাইন্ড ম্যাপ বোঝাচ্ছে। ইতিহাসের সংজ্ঞা প্রথমে দেখে দিয়েছি, ইতিহাসের সংজ্ঞা, তাই তো? দেখো, ইস্কার বলছেন, কি বলছে দেখো, বর্তমান অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। বর্তমান ও অতীতের মধ্যে, অতীত এবং বর্তমান দুটোর মাঝখানে যে সীমাহীন কথাবার্তা, সেটাই হলো ইতিহাস। কে বলেছে? ইএইচকার। ইনার একটা গ্রন্থ আছে, হোয়াট ইজ হিস্ট্রি। এখন বাংলায় বইটা এসে গেছে, আগে ইংলিশ ছিল, আমরা ইংলিশেই পড়েছি বইটা। এখন বাংলাতে ইতিহাস কাকে বলে। ইতিহাস কাকে বলে? অনেকে বলে ইতি মানে শেষ, হাস মানে হাসা, ইতিহাস মানে শেষ হাসা। তা না, ইতিহাস হচ্ছে ইয়েশকারের ভাষা অতীত ও বর্তমানের মাঝখানে সীমাহীন কথাবার্তা, সেটাই হলো ইতিহাস। এবার ডক্টর দেখো, জনসন বলছেন যা কিছু ঘটে তাই ইতিহাস। তাহলে এক একটা ঐতিহাসিক ইতিহাসের সংজ্ঞা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছে। মানে যা কিছু ঘটছে সেটাই, আজকে যে ঘটনাটা ঘটবে সেটাও ইতিহাস। এবার দেখো, ইতিহাসে আলোচনার ক্ষেত্র কি কি? একদিকে হচ্ছে স্থান, একদিকে হচ্ছে সময়। স্থান মানে কোন সময় ইতিহাসটা ঘটছে, প্রাচীন যুগে হতে পারে। সময়টা কোন সময়? প্রাচীন যুগ। প্রাচীন যুগে ধরো হরপ্পা হচ্ছে, স্থানটা হলো হরপ্পা। সময়টা কতটা? সেই সময়কার তারিখ, হরপ্পার সময়টা হলো তারিখ। এদিকটা হচ্ছে কি ব্যক্তিগত, ব্যক্তি বা সমাজ, ব্যক্তি বা সমাজ বা ধারণা। তাহলে ইতিহাস কাকে নিয়ে ইতিহাস? মানুষকে নিয়ে ইতিহাস। গরু ছাগলকে নিয়ে কি ইতিহাস হয়? হয় না। ইতিহাস হচ্ছে, ইতিহাসের বিষয়বস্তু কি? মানুষ। এবার হচ্ছে ইতিহাসের ভাগ, ক্ষেত্রের ভাগ। একটা হলো উপাদান, ইতিহাসের উপাদান, একটা লিখিত উপাদান আর একটা অলিখিত উপাদান। ইতিহাসের দুটো উপাদানের ভাগ। তাহলে ইতিহাস কাকে বলে আমরা জানলাম। এবার ইতিহাসের উপাদান কি সেটা আমি জানছি। এবার ইতিহাসের উপাদানটা আমরা জানছি। দেখো, ইতিহাসের লিখিত উপাদান, লিখিত উপাদান হচ্ছে মধ্যে কি? সাহিত্য। সাহিত্যকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা দেশীয় সাহিত্য, একটা বিদেশি সাহিত্য। আর একটা হচ্ছে দলিল পত্র, আর একটা জীবনী। এই তিনটে নিয়ে হচ্ছে লিখিত ইতিহাস। এইগুলো থেকে আমরা তৎকালীন যুগের প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। এবার অলিখিত, যেমন ভাস্কর্য, মুদ্রা। যেমন কনিষ্কের মুদ্রা থেকে তৎকালীন যুগে ভারত এবং রোম বাণিজ্য, অন্য কোনো লিখিত ভারতের সাথে রোমের যে বাণিজ্য ছিল প্রাচীন যুগে, সেটা আমরা কিন্তু অন্য কোনো বিবরণ পাই না, একমাত্র এই মুদ্রার উপর ভিত্তি করে সেটা পাই। তাহলে মুদ্রা একটা ইম্পর্টেন্ট জায়গা। লিপি, অশোকের লিপি থেকে তৎকালীন যুগের সামাজিক, মৌর্য যুগের সামাজিক অর্থনৈতিক, হ্যাঁ, এই চালচিত্রটা আমরা পেয়ে থাকি। আর হচ্ছে স্থাপত্য। এই চারটে ভাগ হচ্ছে অলিখিত। তাহলে লিখিত উপাদানকে ভাগ করা হচ্ছে তিনটে ভাগে, একটা হচ্ছে সাহিত্য, একটা দলিলপত্র, আর একটা হচ্ছে জীবনী। অলিখিত কথা হচ্ছে উপাদান কি কি হচ্ছে? ভাস্কর্য, মুদ্রা, লিপি এবং স্থাপত্য। তাহলে উপাদান সম্পর্কে আমরা জানতে পারি। উপাদানটা দুটো ভাগ, একটা লিখিত, একটা অলিখিত। লিখিত তিনটে ভাগ, অলিখিত চারটে ভাগ। এটা তিনটে, তাই তো? কটা পেলাম? এটা তিনটে পেলাম। এটা তিনটে ভাগ আর এটা চারটে ভাগ। আসলে বুঝতে পেরেছো? এবার আসছি দেখো এই জায়গায়, তো ইতিহাসের প্রকার। রাজনৈতিক ইতিহাস, তারপরে হচ্ছে রাজনৈতিক ইতিহাস। দেখো,
রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, আচ্ছা সাংস্কৃতিক ইতিহাস। তিনটে ভাগ, চারটে ভাগ। একটা হচ্ছে রাজনৈতিক, একটা সামাজিক, একটা অর্থনৈতিক, একটা সাংস্কৃতিক। রাজনৈতিক ইতিহাস থেকে তৎকালীন যুগের রাজাদের রাজ্য জয়ের ইতিহাস জানা যায়। সেখানে সাহিত্য উপাদান থেকে জানতে পারি, দলিল দস্তাবেজ থেকে থেকে আর কি মুদ্রা থেকে জানতে পারি, লিপি থেকে জানতে। সামাজিক ইতিহাস, তৎকালীন যুগে সমাজ জীবন কেমন ছিল, সেখানে নারীদের অবস্থা কেমন ছিল, সাধারণ মানুষের জীবনযাপন কেমন ছিল এক একটা রাজার রাজত্বকালে, সেটা আমরা জানতে পারি। তৎকালীন যুগে রাজাদের বিভিন্ন লেখা থেকে, মুদ্রা থেকে, দলিল দস্তাবেজ থেকে তৎকালীন যুগে জানতে পারি। যেন হর্ষবর্ধন, লিখিত উপাদান থেকে তার সম্পর্কে বা মুদ্রা থেকে তার সম্পর্কে আমরা জানতে পারি। অর্থনৈতিক উপাদান, অর্থনৈতিক উপাদানটা কি, ইতিহাসটা কি? সেই যুগের রাজা যদি আর্থিক সচ্ছল থাকে তাহলে সে স্বর্ণ মুদ্রা প্রচলন করবে। যদি আর্থিক অবস্থা মাঝামাঝি থাকে তখন কি করবে, রৌপ্য মুদ্রা প্রচলন করবে। আর যদি একবারে খারাপ অবস্থা থাকে তখন বলে খাদ্যযুক্ত মুদ্রা প্রচলন করবে। তাহলে দেখো, তাহলে এই অর্থনৈতিক অবস্থা থেকে তৎকালীন যুগে রাজার অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল, বা তৎকালীন যুগের অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল, সেটা আমরা এখান থেকে জানতে পারি। সাংস্কৃতিক ইতিহাস, রাজা গান বাজনা ভালোবাসে, লেখালেখি করতে ভালোবাসে, হ্যাঁ সঙ্গীত চর্চা করে, এই সম্পর্কে আমরা সাংস্কৃতিক বা স্থাপত্য ভাস্কর্য, নতুন নতুন মন্দির স্থাপত্য এগুলো নির্মাণের আগ্রহী আছে কিনা, এটা এই সম্পর্কে জানা যায়। এবার হচ্ছে দেখো ইতিহাসের লক্ষ্য বা উদ্দেশ্য। ইতিহাসের মূল কারণ হচ্ছে সত্যের অনুসন্ধান, সত্যকে খুঁজে বের করা, অতীতের জ্ঞান, বর্তমানকে বোঝা, তাই না? অতীতের অভিজ্ঞতা নিয়ে বর্তমানকে আমরা কি করি, ইতিহাস হচ্ছে অতীতকে, ইতিহাসের লক্ষ্য কি, সত্যকে অনুসন্ধান করে অতীতকে সামনে রেখে বর্তমানকে বোঝা, ভবিষ্যতের দিকে এগোনো, হলো ইতিহাস। অতীতকে সামনে রেখে, অতীতকে না রাখলে তো আমরা বর্তমানকে বুঝতে পারবো না। অতীতের এই অবস্থা ছিল, এখন এই অবস্থা। হরপ্পা যুগে অতীত কি বলে, নগর পরিকল্পনা এরকম ছিল, বর্তমানে এরকম। তাহলে আমরা কতটা উন্নত হয়েছি সেটা অতীত থেকেই বুঝতে পারি। ভবিষ্যতে কেমন হব সেটা বর্তমান থেকে, সেটা ভবিষ্যৎটা বুঝবো। আর কি, দেশপ্রেম, নিজের দেশকে ভালোবাসা। ইতিহাসের এই চারটে উদ্দেশ্য পাইল। এবার আসছে, সরি, এবার আসছে পরের, বোঝাচ্ছি দেখো। তাহলে এইটুকু অংশ আমি বোঝালাম, এইটুকু অংশ এবার বলছি দেখো। তাহলে হিস্ট্রি শব্দটা দেখো, হিস্ট্রি শব্দটা এবার ডিটেলিংটা বোঝাচ্ছি দেখো। হিস্ট্রি শব্দটা এখানটায় লিখি, হিস্ট্রি। এই হিস্ট্রি শব্দটা কোথা থেকে এসেছে? হিস্ট্রি শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ থেকে, হিস্ট্রি শব্দটা ল্যাটিন শব্দ থেকে এসেছে। ল্যাটিন কি, ল্যাটিন শব্দ থেকে এসেছে। ল্যাটিন শব্দ থেকে হিস্ট্রি হলে, হিস্টো কথাটার মানে হচ্ছে হিস্টোর, আর এটা হচ্ছে গ্রিক শব্দ। তাহলে দুটো শব্দ থেকে আমার হিস্ট্রি কথাটা এসেছে। এখানে এটার গ্রিক শব্দ হচ্ছে হিস্টোরিয়া, গ্রিক শব্দ হচ্ছে কি, হিস্টোরিয়া। দেখো গ্রিক শব্দ হচ্ছে কি, হিস্টোরিয়া, হিস্টো হিস্টোরিয়া। দেখছো লিখতে গেলে কত হিস্টোরিয়া। তাহলে দুটো শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে ল্যাটিন শব্দ থেকে এসেছে, আর একটা হচ্ছে গ্রিক শব্দ থেকে। ল্যাটিন শব্দ কোথা থেকে এসেছে, হিস্টোর থেকে এসেছে। গ্রিক শব্দ কোথা থেকে এসেছে, হিস্টোরিয়া থেকে এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম হিস্ট্রি কথার মানে কি, অতীত সম্পর্কে। হিস্ট্রি কথার মানে হচ্ছে অতীত সম্পর্কে, অতীত সম্পর্কে জ্ঞান। আশা করি বুঝতে পেরেছি এটা, অতীত সম্পর্কে জ্ঞান। এরপর আসছি দেখ, আর হিস্টোর কথার মানে কি, এইটার কথাটা এটা লিখলাম, এটার কথার মানে কি, অতীত সম্পর্কে জ্ঞান। অতীত
সম্পর্কে জ্ঞান, এটা বুঝলাম। আর এটার মানে কি? এটার মানে হচ্ছে অনুসন্ধানের মাধ্যমে, অনুসন্ধানের মাধ্যমে, দেখো, অনুসন্ধানের মানে অতীত সম্পর্কে জ্ঞান লাভ, জ্ঞান লাভ। ঠিক আছে, তাহলে কি বললাম? আমরা হিস্ট্রি কথাটা কোথা থেকে এসছে? ল্যাটিন শব্দ থেকে এসছে। তার মানে হিস্টোর, হিস্টোর কথা মানে অতীত সম্পর্কে জ্ঞান। আর হিস্টো গ্রিক শব্দ হচ্ছে হিস্টোরিয়া, অনুসন্ধানের মাধ্যমে অতীত সম্পর্কে জ্ঞান। তাহলে ইতিহাস জিনিসটা আমি বুঝলাম। ইতিহাস হিস্ট্রি কথাটা কোথা থেকে এসেছে বুঝলাম, ল্যাটিন এবং গ্রিক শব্দ থেকে। হিস্টোর হচ্ছে ল্যাটিন শব্দ যেটা অতীত সম্পর্কে জ্ঞান, আর হিস্টোরিয়া হচ্ছে গ্রিক শব্দ, অনুসন্ধানের মাধ্যমে অতীত সম্পর্কে জ্ঞান লাভ। আশা করি ক্লিয়ার এই জায়গাটা। এবার ধরো বিভিন্ন ঐতিহাসিক ইতিহাসকে, হিস্ট্রিকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছে বিভিন্ন ঐতিহাসিক। যেমন সংজ্ঞায়িত করেছে, আমি একটু দেখাচ্ছি, এখানটা দেখো সংজ্ঞায়িত করে। যেমন হেরোডোটাস, হে 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 রো, হ্যাঁ রো, রো, দেখো ডোটাস, হেরোডোটাস, ডোটাস। হেরোডোটাস ইতিহাসকে কি বলেছে? দেখো, হেরোডোটাস ইতিহাসকে বলছে ইতিহাস হলো দর্শনের একটি শাখা। ইতিহাস কি? ইতিহাস দর্শনের, দর্শনের কি শাখা। এটুকু সংক্ষেপে লিখে দিল ভাই, তাহলে বুঝতে পেরেছো হেরোডোটাস সেটা বলেছে। এবার দেখো, ইএইচকার তো বললাম, বর্তমান অতীতের মধ্যে অন্তহীন কথাবার্তাই হলো ইতিহাস। এবার দেখো, ইতিহাস নিয়ে যে চর্চা হয়, ইতিহাস, ইতিহাসের মূল বিষয়, ইতিহাসের মূল বিষয় নিয়ে যে চর্চা হয় তাকে ইতিহাস চর্চা বলে। তাহলে ইতিহাসের মূল বিষয় নেই, তাকে ইতিহাস চর্চা। ঠিক আছে, দেখো ইতিহাস চর্চা বলে। তাহলে ইতিহাসের জনককে, দেখাচ্ছি জনক, ইতিহাসের জনককে তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছে কে? ফাদার অফ হিস্ট্রি হেরোডোটাস, মনে থাকবে, হেরোডোটাস ইতিহাসের জনক। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কি? এরকম কোশ্চেন গুলো আসবে, করতে হবে। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কে? বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হলো থুকিডিডিস, থুকিডিডিস। আশা করি বোঝা গেছে। তাহলে আমি এখানে দুখানা কোশ্চেন পেয়ে গেলাম, তাই না? কার্সেসটা সাদা বলে না, অসুবিধা হচ্ছে একটু। এবার নেক্সট আসছে, দেখো এই জায়গা, আধুনিক, আধুনিক ও বিজ্ঞানসম্মত আধুনিক ইতিহাসের জনককে? আধুনিক, আধুনিক ইতিহাসের জনক, জনককে, আধুনিক ইতিহাসের জনক হচ্ছে খালদুন, ইবন খালদুন। কে হচ্ছে? ইবন, ইবন খালদুন। আধুনিক ইতিহাসের জনক হচ্ছে ইবন খালদুন, ইবন খালদুন। দাঁড়া একটুখানি ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ এসে গেছে। ইবন, মাঝে মাঝে নেটের জন্য হচ্ছে। ইবন, ইবন খালদুন, এটা মনে রাখবো, আধুনিক ইতিহাসের জনক এই জায়গাতে। ঠিক আছে, আধুনিক ইতিহাসের জনক। আর একটা কোশ্চেন আসছে দেখো, আধুনিক ও বিজ্ঞান সম্মত, মনে রাখো এটা লেখার জায়গা নেই, আধুনিক ও বিজ্ঞান সম্মত ইতিহাস চর্চার জনক হলো র্যাঙ্কে। আধুনিক
আধুনিক ও বিজ্ঞান চর্চা, আধুনিক বিজ্ঞান সম্মত ইতিহাস চর্চার জনক হচ্ছে কে? র্যাঙ্ক। এইটুকু অংশ মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি এইটুকু অংশ তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, এবার হচ্ছে, এবার যেটা আসছে পরের অধ্যায়। হ্যাঁ, এবার দেখো যে বিষয়টা তোমাদের আমি এখন প্রথম চ্যাপ্টারের প্রথম অংশ, যে অংশটা বোঝালাম, প্রথম পার্ট, ফার্স্ট পার্টটা যেটা বোঝালাম, সেটার ডিটেলসটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অর্থাৎ বিদ্যালয়ের সাথে গ্রুপে জয়েন করলে সব পেয়ে যাবে। সেখানে বইপত্র কিচ্ছু, এমনকি টিচারেরও প্রয়োজন নেই। আমরা যেভাবে বোঝাচ্ছি, আশা করি এইভাবে যদি পড়ো, এবং কি এমসিকিউ যে যে কোশ্চেন আসে সেগুলো তোমরা ওই ইয়েতেই পেয়ে যাবে, আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপেই পেয়ে যাবে। গ্রুপে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যায়, বন্ধু বান্ধবদের যা আছে তাদেরকেও বলো জয়েন হতে। টিচারের কোনো প্রয়োজন নেই, আমরা যেভাবে পড়াচ্ছি এইভাবে যদি পড়ো, আশা করি ইতিহাস, ইতিহাস কেন যে কোনো সাবজেক্ট নিয়ে এখন আমাদের কাছে যারা পড়ে অধিকাংশ স্কুলেই ফার্স্ট হচ্ছে। যদি কেউ অন্যান্য সাবজেক্ট নিয়েও পড়তে চাও, আমাদের সাথে যোগাযোগ করতে পারো 8617491526 এই নাম্বারে। এবার আসছি পরের চ্যাপ্টার। দেখো,